রিলিভেন্ট কস্টিং কনসেপ্টটা আলোচনা করেছিলাম কিনা? জি স্যার, রেলেভেন্ট কস্টিং আর অপরচুনিটি কস্ট এসব বলা হয়েছিল। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা একটু আমি ডিসকাস করে দেই। বলা হচ্ছে ইউ আর এক্সামিনিং দ্য ভায়াবিলিটি অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দ্যাট ইউর ফার্ম ইজ ইন্টারেস্টেড ইন। একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্টে কতটুকু ভায়াবল সেটা নিয়ে আপনি একটু চিন্তা করতেছেন। দ্য প্রজেক্ট উইল রিকোয়ার অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ 5 লাখ টাকা। এই প্রজেক্টে ইনিশিয়ালি আপনাকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, এন্ড দ্য প্রজেক্টেড রেভিনিউ ওয়ার আর 4 লাখ। আর প্রজেক্টেড রেভিনিউটা হচ্ছে 4 লাখ টাকা ইয়ার ফর 5 ইয়ার্স। আচ্ছা, 5 বছরের জন্য প্রজেক্টেড রেভিনিউ হচ্ছে 4 লাখ টাকা করে আপনি রেভিনিউ কালেক্ট করতে পারবেন। বলা হচ্ছে দ্য প্রজেক্টেড কস্ট অফ গুডস সোল্ড is 40% of revenue and the tax rate is 40%. ওকে, সো বলা হচ্ছে রেভিনিউর 40% হচ্ছে আপনার কস্ট এবং আপনার ট্যাক্স রেট হচ্ছে 40%। বলা হচ্ছে দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইজ প্রাইমারিলি ইন প্লান্ট এন্ড ইকুইপমেন্ট এন্ড ক্যান বি ডেপ্রিসিয়েটেড স্ট্রেট লাইন ওভার 5 ইয়ার্স। অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ছিল হচ্ছে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে এবং এটা 5 বছর যাবত আপনাকে ডেপ্রিসিয়েট করতে হবে। দ্য প্রজেক্ট মেক্স ইউজ অফ আদার রিসোর্সেস দ্যাট ইউর ফার্ম অলরেডি ওনস। এই প্রজেক্টটা অন্যান্য আরো কিছু রিসোর্স ব্যবহার করবে যেটা কোম্পানি অলরেডি ওন করতেছে। হ্যাঁ, অর্থাৎ কোম্পানি অলরেডি ওন করার মানে হচ্ছে এই কোম্পানিটা একটা এক্সিস্টিং কোম্পানি, সে অলরেডি মার্কেটে অপারেট হচ্ছে, অপারেশন চালিয়ে যাচ্ছে। সো তার হয়তোবা বিভিন্ন ক্যাপাসিটি আছে মার্কেটে, যে লাইক ফিক্স কস্ট ইনকার করার মাধ্যমে সে বিভিন্ন ক্যাপাসিটি তৈরি করে রাখছে, যে ক্যাপাসিটি গুলোর ভেতরে কিছু কিছু জায়গায় ইউজ হচ্ছে আবার কিছু কিছু জায়গায় ইউজ হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়তোবা আছে। হ্যাঁ, সো এরকম কিছু কেস এখানে আলোচনা করা হয়েছে। যে ফার্স্ট যে প্যারাটা সেখানে বলা হচ্ছে যে 2 এমপ্লয়িজ অফ দ্য ফার্ম ইচ উইথ এ স্যালারি অফ $40,000 a year who are currently employed by another division, মানে ওই কোম্পানির আরেকটা ডিভিশন এদেরকে কারেন্টলি এমপ্লয় করে রাখছে, উইল বি ট্রান্সফার টু দিস প্রজেক্ট। মানে এই প্রজেক্টটা যদি 5 বছরের জন্য শুরু হয়, এই দুইজন এমপ্লয়িকে এই প্রজেক্টে ট্রান্সফার করে দিবে। কেন ট্রান্সফার করবে? বলা হচ্ছে দ্য আদার ডিভিশন হ্যাজ নো অল্টারনেটিভ ইউজ ফর দেম। অন্যান্য ডিভিশনে কোনো অল্টারনেটিভ ইউজ নাই তাদের, আসলে তাদের কোনো অল্টারনেটিভ ইউজ নেই অন্য ডিভিশনে, বাট দে আর কাভার্ড বাই ইউনিয়ন কন্ট্রাক্ট হুইচ উইল প্রিভেন্ট দেম ফর বিং ফায়ার্ড ফর 3 ইয়ার্স। অর্থাৎ তারা একটা ইউনিয়ন কন্ট্রাক্ট দ্বারা তাদেরকে তাদের সাথে কোম্পানি কন্ট্রাকচুয়ালি এগ্রি, যে ইউনিয়ন কন্ট্রাক্টের কারণে তাদেরকে অ্যাটলিস্ট 3 বছর কি করা যাবে না, ফায়ার বা চাকরিচ্যুত করা যাবে না। হ্যাঁ, during which they would be paid their current salary, আর সেই সময় তাদেরকে কারেন্ট স্যালারিটা পরিশোধ করা হবে। এবং কথা হচ্ছে আমার রিলিভেন্ট কস্টের কনসেপ্টটা হচ্ছে কস্ট দ্যাট ডিফার বিটুইন অল্টারনেটিভ। অর্থাৎ দুটো অল্টারনেটিভ থাকলে দুটার ভিতরে যে অল্টারনেটিভটা ডিফার করে, মানে দুটো অল্টারনেটিভ থাকলে যে কস্টটা দুটো অল্টারনেটিভের ভেতরে ডিফার করে সেটা হচ্ছে রিলিভেন্ট কস্ট। হ্যাঁ, এন্ড কথা হচ্ছে আপনার দুটো অল্টারনেটিভ হচ্ছে, আপনি হয় প্রজেক্টটা শুরু করবেন, না হয় প্রজেক্ট মানে লাইক যে হয় আপনি প্রজেক্টে এই দুইজন এমপ্লয়িকে ট্রান্সফার করবেন অথবা করবেন না। হ্যাঁ, যদি করেন তাহলে কি হয়, আর যদি না করেন তাহলে কি হয়, সেটা হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, যেমন এই দুজনকে যদি আপনি ট্রান্সফার করেন প্রজেক্টে, তাহলে যেটা দেখা যাবে এই দুইজনকে আপনি ট্রান্সফার না করলে কি হবে, না করলে তারা এখন যেই ডিপার্টমেন্টে আছে বা ডিভিশনে আছে সেই ডিভিশনেই থাকবে। সেই ডিভিশনেই থাকবে, কিন্তু তাদেরকে স্যালারি দিতে হবে 3 বছর, যদিও তাদের কোনো ওই ডিভিশনে তাদের এক্সিস্টিং কোনো রেসপন্সিবিলিটি বা কাজ নাই। কিন্তু তাদেরকে যদি এই প্রজেক্টে ট্রান্সফার করা হয় তাহলে তারা এই প্রজেক্টে কাজ করবে, কাজের বিনিময়ে তারা হয়তো স্যালারি পাবে এবং ৩ বছর পরে তাদেরকে আপনি চাকরিচ্যুত করতে পারতেন পুরান ডিভিশনে। কিন্তু নতুন ডিভিশনে আসলে যেহেতু ৫ বছরের প্রজেক্ট, তাদেরকে ৩ বছর কাজ করানোর পর ২ বছরের জন্য আবার নতুন এমপ্লয়ি নিয়োগ করার কোনো দরকার এখানে নাই। যার কারণে তারা ওই ৫ বছর যাবতীয় প্রজেক্টে কন্টিনিউ করবে। এখন তাদের যে সেলারিটা সেটা রিলিভেন্ট কস্ট কিনা সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। যেহেতু ১ম ৩ বছরে তাদেরকে কোনোভাবেই কোম্পানি থেকে ফায়ার করা যাবে না। সেক্ষেত্রে ১ম ৩ বছরে সে এক্সিস্টিং ডিভিশনে থাকুক আর নতুন
প্রজেক্টে ট্রান্সফার হোক তাকে কিন্তু স্যালারি অবশ্যই দিতে হবে। তার মানে স্যালারিটা ২ টাতেই কমন এবং যেহেতু ২ টার মধ্যে এটা ডিফার করে না তার মানে এই কস্টটাকে সেই ১ম ৩ বছরে আপনার রিলেভেন্ট কস্ট বলা যাবে না, হ্যাঁ? কিন্তু পরবর্তীতে 4th এবং 5th পরবর্তীতে 4th এবং 5th ইয়ারে আপনি যদি দেখেন যে আপনি চাইলে তাকে চাকরিচ্যুত করতে পারেন। কিন্তু প্রজেক্টে ট্রান্সফার করলে আপনি তাকে চাকরিচ্যুত করবেন না এবং ওই সেলারি আপনাকে দিতে হবে ৪ এবং ৫ বছরে, তাই না? আমার কথা বুঝছেন কিনা? সো পরবর্তী ৪ এবং ৫ বছরে তার যে সেলারিটা সেটা রিলেভেন্ট কস্ট হবে। কারণ আপনি চাইলে ৪র্থ এবং ৫ম বছর তাকে চাকরিচ্যুত করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার এই খরচটা হচ্ছে না। কিন্তু প্রজেক্টে ট্রান্সফার করলে আপনি ৪র্থ এবং ৫ম ২ বছরই তাকে আপনার কন্টিনিউ করাতে হবে এবং সেই ৪র্থ এবং ৫ম বছরে এই কস্টটা রিলেভেন্ট হবে। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। আচ্ছা। এরপর বলা হচ্ছে সেকেন্ড যে প্যারাতে সেখানে বলা হচ্ছে দ্য প্রজেক্ট উইল ইউজ এক্সেস ক্যাপাসিটি ইন দ্য কারেন্ট প্যাকেজিং প্ল্যান্ট। মানে কোম্পানির অলরেডি একটা প্যাকেজিং প্ল্যান্ট আছে যেখানে এক্সেস ক্যাপাসিটি আছে। বলা হচ্ছে এই প্রজেক্টটা শুরু করলে ওই প্রজেক্টের এক্সেস ক্যাপাসিটিটা ইউজ করতে পারবে। হোয়াইল দিস এক্সেস ক্যাপাসিটি হ্যাজ নো অল্টারনেটিভ ইউজ নাও। এই এক্সেস ক্যাপাসিটি এখন আসলে কোনো অল্টারনেটিভ ইউজ নাই। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ফার্ম উইল হ্যাভ টু ইনভেস্ট 2,50,000 in a year in a new packaging plan in year 4 as a consequence of this project using up excess capacity instead of year 8 as originally planned। মানে হচ্ছে যদি কোম্পানি নতুন প্রজেক্টের কাজে কারেন্ট প্যাকেজিং প্ল্যানটা ব্যবহার করে তাহলে তার যে আইডিয়াল এক্সেস ক্যাপাসিটি আছে সেটা হয়তো ইউজড হবে। ইউজ হওয়ার পরে যেহেতু একটা ক্যাপাসিটি ইউজ করার কারণে নিঃশেষ হতে থাকবে এবং একটা সময়ে আপনার এই এক্সেস ক্যাপাসিটি বা প্যাকেজিং প্ল্যান্টকে রিপ্লেস করতে হবে 2,50,000 টাকা দিয়ে। বলা হচ্ছে যদি নতুন প্রজেক্টে এই প্যাকেজিং প্ল্যান্টটা ব্যবহার হয় তাহলে ৪ বছর পরেই রিপ্লেসমেন্টটা করতে হবে। আর যদি এটা ব্যবহার না হতো আইডিয়াল পড়ে থাকতো বা এক্সেস ক্যাপাসিটি এমনি পড়ে থাকতো সেক্ষেত্রে আপনার 8 মানে ৮ বছর পরে এটা রিপ্লেস করার দরকার হতো। তার মানে এই প্রজেক্টের কারণে আপনার এই রিপ্লেসমেন্টটা ৪ বছর আগায় চলে আসছে। এবং ৪ বছর যদি আগায় চলে আসে তার মানে আপনাকে বুঝতে হবে যে ৪ বছর আগায় চলে আসা মানে হচ্ছে আপনাকে ৪ বছর আগে লোন নিতে হবে, লোনের ইন্টারেস্ট পরিশোধ করতে হবে এবং সেই ইন্টারেস্টটাই আসলে দুটো আ অপশনের ভেতরে ডিফারেন্স করতেছে, হ্যাঁ? সো ২ টা আ আ আ অপশনের ভেতরে যেই কস্টটা ডিফার করে সেটাকে আমরা রিলেভেন্ট কস্ট বলি। সো এই ইন্টারেস্ট এক্সপেন্স ফর 5th, 6th, 7th, 8 এই ৪ বছর, হ্যাঁ? এই ৪ বছরে ইন্টারেস্ট এক্সপেন্স যেটা সেটাই হচ্ছে রিলেভেন্ট কস্ট। আর প্রজেক্ট যেহেতু ৫ বছরের তার মানে 5th ইয়ারের বাইরে 6, 7, 8 ইয়ারে যে ইন্টারেস্ট এক্সপেন্স কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%, হ্যাঁ? এখানে দেওয়া আছে। তার মানে 2,50,000 টাকার উপরে আপনাকে প্রত্যেক বছরে 25,000 টাকা করে ইন্টারেস্ট দিতে হয়। তার মানে 4th কি বলি 5th, 6th, 7th, 8 এই ৪ বছরে আপনাকে 25,000 টাকা করে ইন্টারেস্ট দিতে হচ্ছে এবং আপনি 5th, 6th, 7 5th ইয়ার তো আপনার প্রজেক্টের ভেতরেই 6, 7, 8 এই ৩ বছরের টাকাটাকে আপনি 5th ইয়ারে কনভার্ট করে নিয়ে আসবেন। And you can find the opportunity cost related to using excess capacity of the current packaging plant. Okay. আমার কথা বুঝছেন কিনা?
এর পরের লাইনে যেটা বলছে, পরের প্যারাতে যেটা বলছে, দ্য প্রজেক্ট উইল ইউজ এ ভ্যান কারেন্টলি ওন বাই দ্য ফার্ম। একটা ভ্যান এই প্রজেক্টে ইউজ করবে, মানে ডেলিভারি ভ্যান। হ্যাঁ, while this van is not currently used 700 The project will use a van currently owned by the firm. While the van is not currently used, it can be rented out for 3,000 a year for 5 years. মানে এই যেহেতু এই প্রজেক্টের ডেলিভারি ভ্যানটা ব্যবহার করবে, তার মানে যদি ডেলিভারি ভ্যান ব্যবহার না হতো, সেক্ষেত্রে এই ভ্যানটা আপনি 5 বছর, যেহেতু প্রজেক্টের আয়ুষ্কাল 5 বছর, 5 বছর আপনি $3,000 করে আপনি ভাড়া দিতে পারতেন। সেক্ষেত্রে প্রজেক্টে ইউজ করা মানে এই $3,000 আপনি আর পাচ্ছেন না, তাই না? সো এটা একটা অপরচুনিটি কস্ট, কারণ এই $3,000 আপনি চাইলে ইগনোর করতে পারতেন। The book value of the van is 10,000 and it is being depreciated a straight line with 5 years remaining for depreciation. So এটা আপনার এটা বলা হচ্ছে যে it is straight line depreciation, মানে কি 10,000 টাকার 5 বছরের depreciation $2,000 করে। Discount rate is to be used for this project is 10%. হ্যাঁ, so বলা হচ্ছে what if any is the opportunity cost associated with the using of 2 employees from the another division. যেহেতু 2 জন এমপ্লয়িকে ব্যবহার করার জন্য অপরচুনিটি কস্টটা 4th এবং 5th ইয়ারে রিলিভেন্ট হচ্ছে, তার মানে 4th ইয়ার এবং 5th ইয়ারের টাকাটা আপনি যদি জিরোতে কনভার্ট করেন, তাহলে আপনি অপরচুনিটি কস্টের যোগফল পেয়ে যাবেন, মানে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। 10% এ ডিসকাউন্টেড করে ফেলবেন এবং সেটাকে আপনি 0 মানে টাইম 0 তে নিয়ে আসবেন। এরপরে বলছে হোয়াট ইফ এনি ইজ দ্য অপরচুনিটি কস্ট associated with the use of excess capacity of the packaging plant. তাহলে প্যাকেজিং প্ল্যান্টের এক্সেস ক্যাপাসিটি হচ্ছে আপনার কত? 25,000 করে। সো এই 25,000 আপনি 4th ইয়ারে ইয়ে করতেছেন, যদিও অরিজিনালি আপনাকে 8 ইয়ারে করতে হতো, তার মানে আপনি 4 বছর আগে 2,15,000 করে লোন নিলে আপনাকে 5, 6, 7, 8 এই 4 বছরে 25,000 করে ইন্টারেস্ট বিয়ার করতে হবে। এবং ইন্টারেস্ট যখন আপনাকে বিয়ার করতে হবে, যেমন 5th ইয়ারে যে টাকাটা, সেটা আপনার প্রজেক্টের ভেতরে, আর 6, 7, 8 এই 3 বছরে এটা প্রজেক্টের বাইরে। প্রজেক্টের বাইরে হলো প্রজেক্টের জন্যই খরচটা যেহেতু হচ্ছে, আপনি এই টাকাগুলাকে সবগুলাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে দেখবেন কত টাকা হয়, যোগফলটা আপনি অপরচুনিটি কস্ট হিসেবে লিখবেন। কাজ করতেছি। The project will use a van currently owned by the firm. The project will use a van currently owned by the firm. While the van is not currently used, it can be rented out for 3,000 a year for 5 years. So আপনি 3,000 টাকা করে ইনকাম করার একটা অপরচুনিটি ছিল, কিন্তু আপনি প্রজেক্টে ভ্যানটা ইউজ করার কারণে এই 3,000 টাকা করে পাচ্ছেন না। তার মানে অপরচুনিটি কস্ট রিলেটেড টু ইউজ অফ দিস ডেলিভারি ভ্যান ইজ 3,000 পার ইয়ার। হ্যাঁ, যেটা 1, 2, 3, 4, 5 এই 5 বছরে 3,000 করে আসবে। তার মানে আপনি এটাকে ডিসকাউন্টেড করে আপনি অপরচুনিটি কস্টের যোগফলটা দেখাবেন। এখানে বলছে যে বুক ভ্যালু অফ ভ্যান ইজ 10,000। এখন আপনি এই ডেলিভারি ভ্যান প্রজেক্টে ইউজ করেন অথবা না করেন, দুইটা ক্ষেত্রেই আপনাকে কিন্তু 10,000 ডেলিভারি ভ্যানের যে খরচ, এটাকে ডেপ্রিসিয়েট করতে হবে। তার মানে 2 ইয়ার্স 2,000 করে পার ইয়ারের ডেপ্রিসিয়েশন আপনাকে কিন্তু দেখাতেই হবে। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, সো এখানে বলছে হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অপারেটিং ক্যাশ ফ্লো ইচ ইয়ার অন দিস প্রজেক্ট। তার মানে অপারেটিং ক্যাশ ফ্লো বের করার জন্য আমাদের যেটা করতে হবে, যেমন এখানে দেখেন আপনি 0 থেকে শুরু করে 5th ইয়ার পর্যন্ত, মানে 0, 1, 2, 3, 4, 5 বছর। হ্যাঁ, 5 বছরে একটা টাইম, 5 বছরে একটা কলাম আঁকবেন, যেখানে ফার্স্টে পার্টিকুলার্স থাকবে, তারপরে 0 to 5 6টা কলাম থাকবে, টোটাল 7টা। হ্যাঁ, সেখানে ফার্স্টে আপনি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করছেন 5 লাখ টাকা, তার মানে 0, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হয়েছে 0-তে, তার 5 লাখ টাকা নেগেটিভ লিখে রাখবেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট।
তারপরে আপনি রেভিনিউ 4 লাখ টাকা করে প্রত্যেক বছরে, সেটা হচ্ছে সেলস 4 লাখ টাকা করে লিখবেন। সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড 40%, 4 লাখ টাকার 40% হয় হচ্ছে বোধহয় 1,60,000। ওই 1,60,000 কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিট থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইজ প্রাইমারিলি ইন প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ক্যান বি ডেপ্রিসিয়েটেড স্ট্রেট লাইন ওভার 5 ইয়ার। ওখান থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিবেন। কেন ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে সেটা পরে বলতেছি। ডেপ্রিসিয়েশন হচ্ছে 4 লাখ টাকা, স্যালভেজ ভ্যালু ইজ 0, তার মানে আপনার 5 লাখ টাকা প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে 1 লাখ টাকা করে। তাহলে 1 লাখ টাকা করে আপনি লিখে ফেলবেন, হ্যাঁ? বলা হচ্ছে টু এমপ্লয়ি অফ দ্য ফার্ম ইচ উইথ এ স্যালারি অফ 40,000, তার মানে এটা আপনি এই 40,000 টাকা আপনি ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারে 40,000 টাকা করে আপনি লিখবেন। ইচ উইথ এ স্যালারি অফ 40,000, তার মানে দুইজন যেহেতু 80,000 টাকা করে লিখবেন, রাইট? ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারে, হ্যাঁ? আর প্রজেক্ট উইল ইউজ দ্য এক্সেস ক্যাপাসিটি ইন দ্য কারেন্ট প্যাকেজিং প্ল্যান, এটার জন্য 25,000 টাকা ফিফথ ইয়ারে লিখবেন। আর 6, 7, 8 এই 3 বছরের টাকাটাকে ফিফথ ইয়ারে কনভার্ট করে পুরো টাকাটা যোগফল লিখবেন ফিফথ ইয়ারে। কারণ ফিফথ ইয়ারটা আপনার প্রজেক্টের ভেতরের একটা ইয়ার, আর 6, 7, 8 এই 3 বছর প্রজেক্টের বাইরের ইয়ার। সো এটাকে যদি আপনি ফিফথ ইয়ারে কনভার্ট করেন তার মানে 4টা ফিগারের প্রেজেন্ট ভ্যালু পাবেন, যেখানে ফিফথ ইয়ারের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে না। 6 টাকে 1, 7 টাকে 2 এবং 8 টাকে 3 ভাগ করে, মানে 1.10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করে আপনার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিয়ে আসতে হবে, হ্যাঁ? তারপরে এই প্রজেক্টের ডেলিভারি ভ্যান যেটা, সেটা 3,000 টাকা করে পার ইয়ারে, সেটা আপনি বাদ দিবেন, যেহেতু এটা একটা অপরচুনিটি কস্ট, খরচ বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আপনার অপারেটিং প্রফিট, সেখান থেকে আপনি ট্যাক্সটা বাদ দিবেন 40% ট্যাক্স, হ্যাঁ? 40% ট্যাক্স বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটা হচ্ছে আপনার নেট ইনকাম। সেই নেট ইনকামের থেকে আপনি 1,000 টাকা যে ডেপ্রিসিয়েশন লিখছিলেন সেই ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিবেন। কারণ ডেপ্রিসিয়েশনের কারণে আলাদাভাবে কখনোই ক্যাশ আউটফ্লো হয় না, হ্যাঁ? ডেপ্রিসিয়েশনটা একটা খরচ যেটা ইনকাম স্টেটমেন্টে দেখানো হয়, এবং আপনি ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়ার একটাই কারণ প্রফিট যাতে কম করে দেখানো যায়, এবং সেই প্রফিটের উপরে যেহেতু ট্যাক্স ক্যালকুলেট করা হবে, তার মানে আপনার ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া মানে গভর্নমেন্টকে, বাদ না দেওয়া মানে গভর্নমেন্টকে বেশি ট্যাক্স দেওয়া, হ্যাঁ? সো আপনি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে খরচটা কমাইলেন, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে প্রফিটটা কমালেন, ট্যাক্স ক্যালকুলেট করার পর সেই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আবার অ্যাড ব্যাক করে দিলেন। অ্যাড ব্যাক করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার প্রফিট, মানে আপনার টাকার যে ইমপ্যাক্টটা সেটা দেখা যাবে। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্যার, ডেপ্রিসিয়েশন যে শেষে যোগ করতে হবে এই ব্যাপারটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, বলছি। কফি এবং পাপায়া হবে। আচ্ছা, সো ডেপ্রিসিয়েশনটা কি, যেমন আপনার যদি প্রফিট
5 লাখ টাকা হয়, আপনি ওই 5 লাখ টাকার উপরে গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন কত? 40%। তা 5 লাখ টাকার উপর 40% হয় হচ্ছে 2 লাখ টাকা। তাহলে গভর্নমেন্টকে 2 লাখ টাকা দিয়ে দিলেন, তাই না? সো কেউ কি বেশি ট্যাক্স দিতে চায়? কখনোই বেশি ট্যাক্স দিতে চায় না। অপারেটিং প্রফিট মানে কি? অপারেটিং প্রফিট হচ্ছে এটা ক্যাশ, নন ক্যাশ দুইটাই হতে পারে, হ্যাঁ? কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু সবসময় ক্যাশ আইটেম, ক্যাশ। মানে আপনার কাছে কত টাকা ক্যাশ আছে সেটা বোঝায়। সো ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার সম্পদের মূল্য হ্রাস। সম্পদ যখন আপনি 5 লাখ টাকা দিয়ে কিনবেন, তখনই কিন্তু আপনার 5 লাখ টাকা চলে গেছে, ক্যাশ চলে গেছে। আপনি যখন প্রত্যেক বছর আবার ডেপ্রিসিয়েশন ধরেন, তখন কিন্তু ওই ডেপ্রিসিয়েশনটা কিন্তু আলাদাভাবে আর টাকা আপনার যায় না, হ্যাঁ? ক্যাশ আউটফ্লো কিন্তু আর হয় না। কিন্তু ডেপ্রিসিয়েশনটা আপনাকে ইনকাম স্টেটমেন্টে কেন দেখাতে হবে? যাতে করে প্রফিট কম দেখানো যায় এবং সেই কম প্রফিটের উপরে ট্যাক্স যখন আমি ক্যালকুলেট করব, গভর্নমেন্টকে কম ট্যাক্স দেওয়া হবে। তো শুধু প্রফিট বেশি দেখায় আমার ট্যাক্স দেওয়ার তো দরকার নাই বেশি, তাই না? সো বেসিক্যালি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার মাধ্যমে প্রফিটটা কমানো হয় যাতে করে ট্যাক্সটা কম দেওয়া লাগে, হ্যাঁ? এবং ট্যাক্স কম দেওয়ার পরে আমি ওই ডেপ্রিসিয়েশনটা আবার অ্যাড ব্যাক করে দেই অপারেটিং ক্যাশ ফ্লো বের করার জন্য। কারণ অপারেটিং ক্যাশ ফ্লো মানে কি? আমার কত টাকা আসলো, ইনফ্লোস কত টাকা হলো, আমার কাছে কত টাকা আসলো। ডেপ্রিসিয়েশন এর কারণে আমার কিন্তু টাকা দিতে হয় না। যেমন একটা মেশিনারি কিনলে 5 লাখ টাকা আমার দিতে হয়েছে শুরুতে। যেমন এখানে যে 5 লাখ টাকা দিয়ে মেশিনারি কিনছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, হ্যাঁ? 5 লাখ টাকা দিয়ে মেশিনারি কিনছি। টাকা কিন্তু চলে গেছে। কিন্তু ওই মেশিনারির উপরে আমি যখন 1 লাখ টাকা করে ডেপ্রিসিয়েশন ধরি প্রত্যেক বছরে, ওটার জন্য কিন্তু আমার আলাদাভাবে কোনো কি করতে হয় না। আমার আলাদাভাবে কোনো ক্যাশ আউটফ্লো হয় না, না? আমি ক্যাশ দিতে হয় না। সো এটা বেসিক্যালি একটা এক্সপেন্স যেটা ধরা হয় অ্যাকাউন্টিং পারপাসে ইনকাম স্টেটমেন্টে, বাট এটার কোনো কি নাই। এটার আলাদা কোনো ইমপ্লিকেশন নাই। মানে এটা আসলে আপনাকে প্রফিটটাকে কমায় কিন্তু ক্যাশটাকে কিন্তু কমায় না। সেজন্য এটাকে আবার এড ব্যাক করতে হয়, যোগ করতে হয়। আমার কথা বুঝাইতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা। সো আপনারা এই অঙ্কটা একটু বাসায় করবেন, হ্যাঁ? চেষ্টা করবেন এই অঙ্কটা করার জন্য। আমাদের ফাইনাল পরীক্ষায় তাহলে আমরা কি চ্যাপ্টার পড়বো? সর্বপ্রথম আপনারা ট্রানজাকশন অ্যানালাইসিস দেখবেন। আপনারা লিখে রাখতে পারেন, হ্যাঁ? আমি যে চ্যাপ্টার গুলো পড়িয়েছি আপনাদেরকে। সর্বপ্রথম ট্রানজাকশন অ্যানালাইসিস, তারপরে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। এই ৩টা মিলে একটা চ্যাপ্টার মনে করেন, হ্যাঁ? ফার্স্টে ট্রানজাকশন অ্যানালাইসিস, তারপরে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, দেন অ্যাডজাস্টিং এন্ট্রিস, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটা হচ্ছে থার্ড। ফোর্থ হচ্ছে প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। এরপরে আপনারা দেখলেন হচ্ছে কস্ট এন্ড প্রফিট অ্যানালাইসিস। এরপরে দেখলেন হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এবং সর্বশেষ হচ্ছে রিলিভেন্ট কস্টিং এর কনসেপ্টটা, হ্যাঁ? সো মোটামুটি ফাইনালের জন্য আপনাদের এই জিনিসগুলো পড়লেই হচ্ছে, মানে আমার সাইড থেকে। কারণ আপনাদের আরেকজন স্যার যে পড়াচ্ছেন উনি ওনার মতো করে পড়াচ্ছেন, ওনারও একটা স্যার কন্টেন্ট গুলার নাম আরেকবার কি একটু বলবেন? হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস, জি স্যার। তারপরে হচ্ছে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। জি নাম্বার স্যার। 3 হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। নাম্বার 4 হচ্ছে জি স্যার। প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেমন দুটো স্টেটমেন্ট করিয়েছি, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আরটা হচ্ছে ব্যালেন্স শিট। জি স্যার। এরপরে হচ্ছে আপনার কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, সিভিপি, ওই ব্রেক ইভেন যেগুলো পড়াইলাম, সিভিপি, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। জি এরপর স্যার। হচ্ছে ক্যাপিটাল বাজেটিং পড়ালাম, আর আজকে পড়ালাম রিলিভেন্ট কস্টিং। সো মোটামুটি ভাবে এই জায়গাগুলো আপনি আমার সাইড থেকে কভার করবেন, হ্যাঁ? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে স্যার সবাই ভালো। স্যার, এই যে কোর্সটা স্যার, এটার হচ্ছে টার্ম ফাইনালের কোয়েশ্চেনের জন্য স্যার, এই কোর্সের মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের জন্য কোন কোর্স থেকে পাবো আর কি এটা রিলেভেন্ট কোয়েশ্চেন?
কোন কোর্স থেকে পাবেন সেটা বড় কথা না। বেসিক্যালি আমার ক্লাস যদি আপনি ফলো করে থাকেন, আপনি মোটামুটি ভাবে পরীক্ষায় আপনি অ্যান্সার করতে পারবেন। এই ব্যাপারে 100% সিওর থাকেন। এখন আপনার কোয়েশ্চেনটা কি? আমি আসলে ক্লিয়ারলি বুঝিনি। কোয়েশ্চেনটা কি করলেন আপনি? সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ভালো করে পরীক্ষা দেন, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক স্যার। পরীক্ষা কবে থেকে? স্যার আমাদের মনে হয় রোজার মধ্যে পরীক্ষা হবে স্যার, এখনো টাইম শিডিউল জানাই নাই আর কি, মেবি রোজার মধ্যেই হবে। আচ্ছা, ঠিক আছে। সো ভালো করে পরীক্ষা দেন, ওকে? আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।